লোকাল এসইওর ব্যাকলিংস বলতে বোঝায় যে আপনার যে লোকাল ওয়েবসাইট আছে, আপনার বাদ দিন, আপনার যে ক্লায়েন্টের লোকাল ওয়েবসাইট আছে, এই লোকাল ওয়েবসাইটের রেফারিং ডোমেইনগুলা বা এই ওয়েবসাইটে কে কে রেফার করছে। এখন রেফার করার জন্য তো আমরা নর্মালি গুগল যা বলে, অন্য ওয়েবসাইটগুলো ন্যাচারালি আপনারা রেফার করে, বাট আমরা কিন্তু ব্যাকলিংসগুলো ক্রিয়েট করি। মোটামুটি আমরা কিন্তু ব্যাকলিংসগুলো ক্রিয়েট করি। লোকাল এসইও সম্পর্কে তারপরে একটু ব্রিফ দিয়ে দিই। লোকাল এসইও মূলত তিনটা জিনিসের উপর ডিপেন্ডেন্ট। লোকাল এসইও সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো যে তিনটা জিনিস, সেটা হলো জিএমবি, গুগল মাই বিজনেস, কারণ এটা স্টোরের মতো করে কাজ করে। লোকাল এসইওর তিনটা জিনিস হলো, প্রথম কথা হলো জিএমবি, গুগল মাই বিজনেস, জিএমবি গুগল মাই বিজনেস, তারপরে হলো আরেকটা জিনিস, সেটা হলো ন্যাপ, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ন্যাপ। আরেকটা জিনিস হলো লোকাল এসইওর এটা দরকার কন্টেন্ট। এই কন্টেন্টটার পাশাপাশি আপনার যে জিনিসটা দরকার সেটা হলো অথরিটি। যখন আপনার জিএমবিটা অনেক পপুলার থাকবে বা আপনার শপটা গুগল মাই বিজনেসটা সবাই চিনবে, তখন নর্মালি ভিজিট করবে। এই জিএমবির সেক্টরটা আলাদা, এই জিএমবিতে আপনার আলাদাভাবে এসইও করতে হয়। আমি আপনাদের প্রথম ভিডিওতে দেখাই দিছি যে জিএমবিতে কীভাবে লিস্টিং করতে হয় এবং জিএমবিটারে কীভাবে সাজাইতে হয়। বাট হয় কি, আপনার যখন আপনি ন্যাপে চলে আসেন, ন্যাপ মানে হলো নেম, অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার, আপনাকে এইটাকে পুঁজি করে লোকাল এসইও সবসময় করতে হয়। লোকাল এসইও সবসময় এইটাকে পুঁজি করে করতে হয়। ধরেন আপনি যদি কন্টেন্ট ইউজ করেন তখন কিন্তু আপনার এই জিনিসটা ইউজ করতেই হবে। আপনার কন্টেন্টের মধ্যে এই ন্যাপ জিনিসটা থাকতে হবে, যেটা বলা হয় নেম, অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার। এবং যখন আপনি ব্যাকলিংসও ক্রিয়েট করবেন, সবসময় চেষ্টা করবেন যেন লোকাল ব্যাকলিংস ক্রিয়েট করেন। এখন হৃদয় ভাই, লোকাল ব্যাকলিংস বলতে আপনি কী বোঝাতে চাচ্ছেন বা লোকাল ব্যাকলিংস বলতে কী বোঝান? লোকাল ব্যাকলিংস বলতে হলো, আপনি যখন আপনার ওয়েবসাইটের জন্য ব্যাকলিংস ক্রিয়েট করবেন তখন আপনার ফোকাসিং পয়েন্টটা থাকবে লোকাল আদার ওয়েবসাইটেস বা লোকাল লিস্টিং ওয়েবসাইটগুলো। ধরেন যে ওয়েবসাইটগুলো আপনারা প্রিফার করে, যে ওয়েবসাইটগুলো আপনারা অ্যালাউ করে আপনি এই ন্যাপ জিনিসটাকে প্লেস করতে পারেন। আপনি যখন ব্যাকলিংস ক্রিয়েট করবেন তখন যেন মাস্ট বি এই তিনটা জিনিস আপনি দিতে পারেন। এখন এইভাবে কোন কোন জিনিস আছে বা কোন কোন প্ল্যাটফর্ম আছে বা কোন কোন ব্যাকলিংস টাইপস আছে যারা এই ধরনের ব্যাকলিংসটারে প্রিফার করে আর কি, প্রিফার করে। তো চলেন আমরা কিছু লোকাল সাইটগুলা বা লোকাল ব্যাকলিংস টপিকসগুলা একটু ক্লিয়ারিফাই করি। ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, ধরে নিলাম আপনি একটা ওয়েবসাইট আছে বাথরুম রেনোভেশন সিডনি, আপনার সিডনিতে এই একটা ওয়েবসাইট আছে। আমি ধরে নিলাম আপনার ওয়েবসাইটের ইউআরএলটা হলো abc.com। দেখেন, এই ওয়েবসাইটের জন্য আপনি যখন ব্যাকলিংসের কথা চিন্তা করবেন তখন আপনার প্রথম মাথায় আসবে এই যে সিডনিটা আছে না, এই সিডনি রিলেটেড বা এই সিডনি লোকেটেড কিছু ওয়েবসাইট ফোকাস করা। এখন সিডনি রিলেটেড ফোকাস করলে আপনি তো ওই ধরনের হিউজ লিস্ট পাবেন না, তখন আপনি পুরো কান্ট্রিটা সিলেক্ট করতে পারবেন। যে অস্ট্রেলিয়ার যে সাইটগুলো আছে, লোকাল লিস্টিংগুলো আছে, ডিরেক্টরি সাবমিশন সাইটগুলো আছে, তারপরে বিজনেস লিস্টিং সাইটগুলো আছে, অথবা গেস্ট পোস্টিং সাইটগুলো আছে, এই সাইটগুলোতে টার্গেট করা। বিকজ যখন আপনি একটা লোকাল ওয়েবসাইটকে ফোকাস করতেছেন, গুগল সবসময় প্রেফার করবে যেন আপনি লোকালি রেফার আনেন। ব্যাকলিংস বলতে বোঝায় কিন্তু রেফার নিয়ে আসা, অন্য একটা ওয়েবসাইট থেকে ভ্যালু ক্রিয়েট করে নিয়ে আসা। তো যখন আপনি লোকাল এসইও করবেন বা লোকাল ব্যাকলিংস ক্রিয়েট করবেন, আপনি 5 টাইপসের ব্যাকলিংসকে ফোকাস করতে পারবেন, যে 5 টাইপের ব্যাকলিংসগুলো কাজ করে বর্তমান সময়ে। যার প্রথমে আসে সেটা হলো গেস্ট পোস্টিং ব্যাকলিংস, এবং এই গেস্ট পোস্টিং ব্যাকলিংসটা ফর দ্য মিন টাইম বা এখনকার সময়ে সবচেয়ে বেশি ট্রেন্ডিং বলতে পারেন, সবচেয়ে বেশি ইফেক্টিভ এবং সবচেয়ে বেশি ভ্যালু ক্রিয়েট করে একটা ওয়েবসাইটের জন্য। তার পেছনের কারণটা হলো আপনার গেস্ট পোস্টিং লিঙ্কসটা সবসময় আসে ওকে। তো গেস্ট পোস্টিং জিনিসগুলোতে 4টা কারণে সবচেয়ে বেশি ভ্যালু ক্রিয়েট করে, কারণ গেস্ট পোস্টিং লিঙ্কসটা আসে হলো কন্টেন্ট থেকে আসে, এবং গুগল সবসময় প্রেফার করে, গুগল
একটা জিনিসের প্রতি সবসময় প্রেফার করে আপনার যত বেশি ইনফরমেশন থাকবে তত বেশি ভালো। যখন আপনি ইউজারদের ইনফো দিতে পারবেন তত বেশি ভ্যালু ক্রিয়েট হবে আপনার ওয়েবসাইটে। এই জন্য গেস্ট পোস্টিংটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। ইনফো দিতে পারবেন এবং গেস্ট পোস্টিংয়ের ক্ষেত্রে আপনি নিজের ইচ্ছা মতো অ্যাঙ্কর টেক্সট প্লেস করতে পারবেন। অ্যাঙ্কর টেক্সট বলতে বোঝায় যে টেক্সটের উপর আপনি ব্যাকলিংকস ক্রিয়েট করেন বা যে টেক্সটের উপর আপনি ব্যাকলিংকস পান, তো এটা হলো অ্যাঙ্কর টেক্সট পাওয়া যায়। আর ম্যাক্সিমাম গেস্ট পোস্টিং লিঙ্কসটা হয় ডু ফলো। এখন যদি এবার ডু ফলো লিঙ্কসটা কী বা ডু ফলো লিঙ্ক বলতে কী বোঝায়? ডু ফলো লিঙ্ক বলতে বোঝায় যে ব্যাকলিংকস আপনার ওয়েবসাইটে অন্য একটা ওয়েবসাইট থেকে, ধরেন আপনার ওয়েবসাইটটা হলো এ, অন্য একটা ওয়েবসাইট হলো বি। ডু ফলো ব্যাকলিংকস বলতে বোঝায় যদি একটা ওয়েবসাইট থেকে অন্য একটা ওয়েবসাইটে ব্যাকলিংকস ক্রিয়েট হয় বা রেফার ক্রিয়েট হয় অথবা লিঙ্ক ক্রিয়েট হয়, তখন এইভাবে লিঙ্ক জুস পাস হয়, লিঙ্ক জুস পাস হয় এবং ডু ফলো লিঙ্কে কোনো ধরনের মার্কিং পয়েন্ট থাকে না বা কোনো ধরনের পয়েন্ট থাকে না যেখানে আপনার লিঙ্ক জুসটা অফ করা থাকে। বাট আপনি যদি ন ফলো ব্যাকলিংকস করেন তাহলে এ ওয়েবসাইটে অথবা বি ওয়েবসাইটে যেভাবে লিঙ্কিং করেন এই লিঙ্কিংয়ের মধ্যে একটা রেফারেল থাকে, যে রেফারেলে বলা হয় নো ফলো। এবং অবশ্যই ব্যাকলিংক যখন ক্রিয়েট করবেন ডু ফলো ক্রিয়েট করবেন, অবশ্যই ডু ফলো ক্রিয়েট করবেন, কারণ ন ফলো ব্যাকলিংকসগুলো এত বেশি ভ্যালু ক্রিয়েট করে না অন্য একটা ওয়েবসাইটের জন্য। বুঝতেছেন নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? বুঝতেছেন এই জিনিসগুলো? এই জিনিসগুলোর আমি চেষ্টা করব যে লোকাল এসইও সিরিজে আপনাদের গেস্ট পোস্টিং সহ যে ব্যাকলিংকসগুলোর আজকে এক্সাম্পল দিব, ওই এক্সাম্পলগুলো যেন আমি আপনাদের মোটামুটি প্র্যাকটিক্যালি দেখাই। ধরেন যে কোনো একটা ব্যাকলিংকস করে আমি প্র্যাকটিক্যালি দেখাই দিব। আজকে শুধুমাত্র ইন্ট্রোগুলো বুঝে যান যে আসলে গেস্ট পোস্টিং ব্যাকলিংকসগুলো কেন করা হয়, গেস্ট পোস্টিং ব্যাকলিংকসগুলো কেন একটা ওয়েবসাইটের জন্য অলওয়েজ ইম্পর্টেন্ট। তো গেস্ট পোস্টিং ব্যাকলিংকস মশিউর ভাই পরে বলবো এটা। ওকে, গেস্ট পোস্টিংয়ের ক্ষেত্রে সবচেয়ে ভালো হলো আপনি ইনফো দিতে পারেন, মানে কন্টেন্ট থাকে, আপনি নিজের ইচ্ছা মতো একটা কন্টেন্ট দিতে পারেন যা আপনার ওয়েবসাইট রিলেটেড থাকে। তারপরে হলো আপনি অ্যাঙ্কর ট্যাগ সিলেক্ট করতে পারেন, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অ্যাঙ্কর ট্যাগ সিলেক্ট করতে পারেন এবং গেস্ট পোস্টিং লিঙ্কগুলো ডু ফলো থাকে। তার ছাড়াও গেস্ট পোস্টিং লিঙ্কগুলো খুব তাড়াতাড়ি ইন্ডেক্স হয়ে যায়। একটা ব্যাকলিংক যত পর্যন্ত ইন্ডেক্স না হবে, যত পর্যন্ত গুগল সেটাকে ইন্ডেক্স না করবে, তত পর্যন্ত এই ব্যাকলিংকসের ভ্যালু থাকে হলো 0। এই ব্যাকলিংকস থাকা যে কথা, না থাকা এক কথা। এই জন্য গেস্ট পোস্টিং লিঙ্কগুলা বা গেস্ট পোস্টিং ব্যাকলিংকসগুলা অলওয়েজ ভ্যালু ক্রিয়েট করে, কারণ এটা ইন্ডেক্স হয়ে যায় এবং গেস্ট পোস্টিং লিঙ্কগুলা পার্মানেন্ট থাকে। গেস্ট পোস্টিং লিঙ্কগুলা পার্মানেন্ট থাকে। এখন গেস্ট পোস্টিং লিঙ্ক পাওয়ার উপায় যদি বলি, তাহলে আপনি যে কোনো একটা ওয়েবসাইটে রিচ আউট করে গেস্ট পোস্টিং লিঙ্ক পেতে পারেন। আর আমি তো অবশ্যই নেক্সট আমাদের যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আসবে ব্যাকলিংকস নিয়ে, আমি চাচ্ছি যে লোকাল এসইও প্র্যাকটিক্যাল ব্যাকলিংকস লিস্টগুলো আপনাদের মানে আর কি ব্যাকলিংকস কীভাবে করতে হয় প্র্যাকটিক্যালি দেখাইতে। তো তখন আমি একটা গেস্ট পোস্টিং লিঙ্ক আপনাদের করায় দেখাইব আর কি কীভাবে ব্যাকলিংকস পেতে হয়। তো গেস্ট পোস্টিং লিঙ্ক হলো সর্বপ্রথম আসে যখন আপনি লোকাল এসইওর জন্য ব্যাকলিংকস ক্রিয়েট করবেন, সেটা আসে হলো গেস্ট পোস্টিং। এখন গেস্ট পোস্টিংয়ের পরে আপনি যদি ফ্রি ব্যাকলিংকের দিকে যান, গেস্ট পোস্টিং অবভিয়াসলি ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার পেইড পড়ে যাবে, এই জন্য আমি এইটাকে এক পাশে রাখছি। এবং আপনি যদি ফ্রি ব্যাকলিংকিং মেথডগুলোতে আসেন তাহলে আপনাকে অবশ্যই আপনাকে ফোকাস করতে হবে বিজনেস লিস্টিং ব্যাকলিংকস বা লোকাল সাইটেশন বলা হয় এটারে, লোকাল সাইটেশন। এখন লোকাল সাইটেশন ব্যাকলিংক বলতে কি বোঝায় দেখেন, ফ্রি ব্যাকলিংকগুলো ভালো করে বুঝে যান। লোকাল সাইটেশন ব্যাকলিংক বলতে বোঝায় যে আপনার যে লোকেশন আছে, ধরেন আমি যদি আমার ওয়েবসাইটটা দেখি, আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা bathroomrenovation.com.au, মানে হলো এটা সিডনির একটা ওয়েবসাইট। দেখেন বাজেট বাথরুম রেনোভেশন, এই বাথরুম রেনোভেশন রিলেটেড যে লোকাল সাইটেশন আছে বা অস্ট্রেলিয়ার যে লোকাল বিজনেস ডিরেক্টরি লিস্টিংগুলো আছে যেগুলো আমাদের ন্যাপ সাবমিট করার জন্য পারমিট করে। এখন ন্যাপ বলতে বোঝায় হলো নেম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার। যে ওয়েবসাইটগুলো আপনাকে সাপোর্ট করে বা যে ওয়েবসাইটগুলো আপনাকে অ্যালাউ করে আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্ক সহ আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের নাম বা বিজনেস নেম
পাশাপাশি ফোন নাম্বার এবং অ্যাড্রেস সাবমিট করতে পারেন, ওই জিনিসগুলারে বলা হয় লোকাল সাইটেশন। এবং এই লোকাল সাইটেশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা লোকাল বিজনেস অথবা লোকাল ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য। আপনি যদি খুঁজেন ধরেন লোকাল ওয়েবসাইটগুলো বা লোকাল সাইটেশন লিস্ট ইন অস্ট্রেলিয়া, লোকাল সাইটেশন লিস্ট ফর অস্ট্রেলিয়া যদি আপনারা দেন তাহলে দেখবেন কিছু ওয়েবসাইট আছে, আমি আপনাদের দেখাই দেবো যেগুলোতে কীভাবে সাবমিট করতে হয়। ধরেন অস্ট্রেলিয়া বিজনেস লিস্টিং সাইট, এটা লোকাল সাইটেশন বলে অথবা প্রোফাইল লিস্টিং বলে, সবাই সব নামেই ডাকে, বাট এগুলার কোনো ওইরকমভাবে কী দেয়। তো আপনি যদি এইটাই দেখেন forsecure.com, এই ওয়েবসাইটে যাওয়ার পরে দেখবেন আপনি যখন বিজনেস লিস্টিং ক্রিয়েট করতে যাবেন, লোকাল সাইটেশন ক্রিয়েট করতে যাবেন, তখন তারা আপনার ফোন নাম্বার চাইবে, আপনার একটা স্পেসিফিক লোকেশন চাইবে, পাশাপাশি আপনার অ্যাড্রেস চাইবে, আপনার বিজনেস ইনফরমেশনগুলো চাইবে। বোঝা গেছে? লোকাল সাইটেশন আপনি একই ক্যাটাগরিতে রাখতে পারবেন, লোকাল সাইটেশন বিজনেস লিস্টিং আপনি একই ক্যাটাগরিতে এগুলোকে রাখতে পারবেন। ধরেন লোকাল সাইটেশন বিজনেস লিস্টিং অথবা প্রোফাইল লিস্টিং, এই ক্ষেত্রে ডিফারেন্ট কিছুই হয় না। এই ধরনের ব্যাকলিংস আপনারা কী ইনফরমেশন আপনার কাছ থেকে চায় এটা বলে নেই। এই লোকাল সাইটেশনগুলো প্রথমে আপনার বিজনেস নেমগুলো চাইবে, প্রথমে আপনাকে একটা অ্যাকাউন্ট ইউজ করতে বলবে, যে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, এখানে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেন হলো আপনার বিজনেস ইনফো দিতে হবে। এখন বিজনেস ইনফোতে কী পড়ে এটা যদি বলে নেই, যে বিজনেস ইনফোতে আপনার পড়ে ফোন নাম্বার, বিজনেস ইনফোতে পড়ে হলো আপনার নেপ বলতে নেম, অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার, এই তিনটা জিনিস অবশ্যই পড়ে। পাশাপাশি আপনার বিজনেস ডেসক্রিপশন দেওয়া লাগে, আপনার বিজনেস সম্পর্কে কিছু লাইন লিখতে হয়। অ্যান্ড দেন হলো আপনার লোকেশন, ইমেল অ্যাড্রেস চাইতে পারে, তারপরে হলো আপনার আদার যে ইনফো, মানে আপনার বিজনেস রিলেটেড যে ইনফোগুলো চাইতে পারে। যেমন ধরেন আমার বিজনেস ইনফোটা যদি আমি মানে খুঁজি, তাহলে আপনি কন্ট্যাক্ট আসে গেলে আমার ক্লায়েন্টের বা আপনার যে কোনো ক্লায়েন্টের বিজনেস ইনফোটা পেয়ে যাবেন। ধরেন এখানে ফোন নাম্বার দেওয়া আছে, তার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, এবং যদি আপনি তার কোম্পানি সম্পর্কে জানতে চান তাহলে আপনাকে অ্যাবাউট আসে গিয়ে তার কোম্পানি সম্পর্কে মোটামুটি জানতে পারবেন। এইটাই হলো লোকাল সাইটেশন বলতে পারেন বিজনেস লিস্টিং বা প্রোফাইল লিস্টিংয়ের একটা নিয়ম। আরও যদি সহজ করে আপনাদের বলি তাহলে অনেকটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার মতো। আপনি যখন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, বলেন তো আপনার কী দরকার হয়, মোটামুটি বলেন। আপনারা যখন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আপনার একটা নাম দরকার হয়, একটা ইউজার নেম দরকার হয়। ফার্স্ট অফ অল আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, দেন আপনার নাম লাগে, আপনার অ্যাড্রেস লাগে, লোকেশন কই থেকে আসছেন আপনি, আপনার ফোন নাম্বার দেওয়া লাগে, তারপরে হলো আপনার বায়ো লিখতে হয়, তারপরে আপনি ওইখানে পোস্ট করতে পারেন, তারপরে কমেন্টস করতে পারেন। অনেকটা লোকাল সাইটেশন বা বিজনেস লিস্টিংটা সেম অবস্থায় বা সেম ওয়েতে করা যায়। বুঝতে পারছেন লোকাল সাইটেশন জিনিসটা কি? আমরা যখন আমাদের আগামী সেশনে আমি প্র্যাকটিক্যাল একটা বা দুইটা লিঙ্ক করে দেখাবো কিভাবে লোকাল সাইটেশন করতে হয় এবং কিভাবে একটা বিজনেস ইনফোর জন্য ব্যাকলিঙ্ক করতে হয় বা একটা বিজনেসের জন্য ব্যাকলিঙ্কস করতে হয়। ইজ দ্যাট মেক সেন্স? বোঝা গেছে? ওকে, তাহলে আমাদের এই দুই টাইপের ব্যাকলিংসের পরে যে টাইপের ব্যাকলিংসটা আসে সেটা হলো সেটা হলো আপনি ডিরেক্টরি সাবমিশন করতে পারবেন। এখন ডিরেক্টরি সাবমিশন কী ধরনের ডিরেক্টরি সাবমিশন? অফকোর্স আপনি লোকাল ডিরেক্টরি সাবমিশন করতে পারবেন। গুগলের যে রিসেন্ট আপডেট আসছে, এই রিসেন্ট আপডেটে বলা হয়েছে যেন আপনি ডিরেক্টরি সাবমিশনগুলো না করেন। গুগলের রিসেন্ট আপডেটে আসছে যে আপনি ডিরেক্টরি সাবমিশনগুলো করেন না, ডিরেক্টরি সাবমিশনগুলো অন্য লেভেলের বা ডিরেক্টরি সাবমিশনগুলো কাজ করে না। বাট অবশ্যই আপনি যদি লোকাল ডিরেক্টরিগুলো সিলেক্ট করতে পারেন এবং আপনি যদি লোকাল ডিরেক্টরি সাবমিশন করতে পারেন, অবশ্যই আপনার ওয়েবসাইটের জন্য কাজ করবে। এবং আমি আপনাদের দেখাই দিব যে লোকাল ডিরেক্টরি কিভাবে সাবমিট করতে হয়। যদি আমরা একটা এক্সাম্পল হিসেবে ধরেন আপনার ডিরেক্টরি 10 পিস, এটা হলো একটা ডিরেক্টরি সাইট, মানে যে কোনো একটা ডিরেক্টরি সাইট। এখন দেখেন আপনি যদি এইখানে আপনার লিঙ্ক সাবমিট করেন তাহলে আপনার এখানে আলাদা স্পেসিফিক ক্যাটাগরি থাকে।
আলাদা স্পেসিফিক ক্যাটাগরি থাকে, ভয় পাওয়ার কিছু নাই, আমি আপনাদের ডিরেক্টরি সাবমিশন করে দেখাবো। এখানে দেখেন আলাদা ক্যাটাগরি ইউজ করা হয়। আপনার ক্লায়েন্টের যদি আর্টস থাকে, আর্টস রিলেটেড ওয়েবসাইট থাকে, তাহলে আপনি এখান থেকে আর্টস ক্যাটাগরি ইউজ করতে পারেন। আপনার ক্লায়েন্টের যদি বিজনেস রিলেটেড থাকে তাহলে আপনি বিজনেস রিলেটেড ইউজ করতে পারেন। আপনার ক্লায়েন্টের কম্পিউটার হলে কম্পিউটার, গেমস, মানে ইচ অ্যান্ড এভরি ক্যাটাগরি এখানে আছে। এখন ধরেন আপনারা এই জিনিসটা বলেন, আমার ক্লায়েন্টের হলো বাথরুম রেনোভেশন, বা এই বাথরুম রেনোভেশনটা কোন ক্যাটাগরিতে পড়ছে। আপনাদের জাস্ট একটা কোয়েশ্চেন করি, ধরেন আমার ক্লায়েন্টেরটা হলো বাথরুম রেনোভেশন বা কাস্টম বাথরুম রেনোভেশন ইন সিডনি। এটা যদি আমি ক্যাটাগরিতে সিলেক্ট করতে বলি, আপনারা কোন ক্যাটাগরিতে এটাতে রাখবেন? এটা কি আর্টসে পড়বে, বিজনেসে পড়বে, নাকি কম্পিউটার, গেমস, হেলথ, হোম, ইন্টারনেট, কিডস অ্যান্ড টিনস, নিউজ, রিক্রিয়েশন, রেফারেন্স, সায়েন্স, শপিং, সোসাইটি? আপনারা কোন ক্যাটাগরিতে রাখবেন এই ধরনের ব্যাকলিংসটাকে, বা এই ধরনের ক্যাটাগরির ব্যাকলিংস যখন করতে যাবেন তখন কোন ক্যাটাগরি সিলেক্ট করবেন আপনারা? এটা হলো হোম রিলেটেড একটা ক্যাটাগরি। দ্যাটস বিকজ অফ যখন আপনি কী করবেন, কাস্টম বাথরুম রেনোভেশনটা একটা হোম অ্যাক্সেসারিজ। অনেকে হোম ডেভেলপমেন্ট বলা হয়, অথবা অনেকে বলে এটা হলো সার্ভিসিং ক্যাটাগরিতে দিতে পারবেন, কোনো প্রবলেম নাই, রেনোভেশনটা একটা। বাট এটা অনেকটা যদি আপনার হোম রিলেটেড জিনিস ক্যাটাগরি সিলেক্ট করেন তাহলে এটা ফেয়ার ইনাফ হবে। তো আপনি হোমে দিলেন, দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আপনার একটা অপশন দিবে, এগুলো আমি আপনাদের দেখাবো। দেখেন এখন আসছে হলো আপনার পরে হোমের ভিতরে কোন ক্যাটাগরিতে পড়ে। এখন দেখেন এটা অ্যাপার্টমেন্ট লিভিং, কুকিং, ডোমেস্টিক সার্ভিস, এন্টারটেইনিং, গার্ডেনিং, হোম মেকিং, মুভিং, আদার্স, পার্সোনাল, সফটওয়্যার, কনজিউমার, ডু ইট সেলফ, ইমার্জেন্সি, ফ্যামিলি, হোম ইমপ্রুভমেন্ট, হোম ওনার্স। আপনি কোনটাতে দিবেন? মোটামুটি আমার পার্সোনাল, আমি হোম ইমপ্রুভমেন্ট, মানে হোমটাকে সাজানোর জন্য বা হোমটাকে ইমপ্রুভ করার জন্য আমি এই ক্যাটাগরি সিলেক্ট করব। এই ক্যাটাগরি সিলেক্ট করে দেন আমি সাবমিট করব। আমি ডিরেক্টরি সাবমিশনটা বা লোকাল ডিরেক্টরি সাবমিশনটা এই জন্য বোঝাচ্ছি, বা এই জন্য এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। লোকাল ডিরেক্টরি সাবমিশনে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্টগুলো হলো আপনি ক্যাটাগরি কি পারফেক্টলি সিলেক্ট করতে পারছেন। এখন দেখেন আপনার এই ধরনের নিড বোটলস, মেটালস আর সিবিস, তারপরে হলো দেখেন মডুলার কিচেন, মানে বাকি সবাই যে সাবমিট করছে তারা এই হোম কিচেন রিলেটেড যে জিনিসগুলো আছে তারা এইরকমভাবেই সিলেক্ট করছে বা সাবমিট করছে। তারপরে আপনাকে সাবমিট লিঙ্কে গিয়ে আপনি আপনার ইনফরমেশনগুলো সাবমিট করতে হবে, এবং অবশ্যই আমি আপনাদের দেখাই দিব যে কিভাবে সাবমিট করবেন এবং কিভাবে ব্যাকলিংকস করবেন। তো ডিরেক্টরি সাবমিশনের ফোকাসিং এরিয়াটা থাকে, লোকাল ডিরেক্টরি সাবমিশনের ফোকাসিং এরিয়াগুলো থাকে। আপনাকে যখন লোকাল সাবমিশন করবেন বা ডিরেক্টরি সাবমিশন করবেন তখন মাস্ট বি আপনি আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন, এবং ক্যাটাগরি সিলেক্ট করার পরে আপনাকে সিলেক্ট করতে হবে যে সাব ক্যাটাগরি সিলেক্ট করার পরে আপনাকে সাব ক্যাটাগরি সিলেক্ট করার পরে আপনার বিজনেস ইনফোটা চাইবে। বিজনেস ইনফোর মধ্যে আপনার বিজনেসের নাম চাইবে, আপনার বিজনেসের নাম কি, আপনার বিজনেসের অ্যাড্রেস কোথায়, আপনার বিজনেসের ফোন নাম্বার চাইতে পারে, ডিসক্রিপশন চাইতে পারে, পাশাপাশি যে জিনিসটা এখানে চায় আপনার ইমেইল অ্যাড্রেসটা চাইবে, আর আপনার যে ফোকাসিং কিওয়ার্ডটা আছে এই ফোকাসিং কিওয়ার্ডটা সে চাইবে। ফোকাসিং কিওয়ার্ড যেটা আছে এটা ফোকাসিং কিওয়ার্ডটা চাইবে। ওকে, তাহলে আমরা লোকাল ডিরেক্টরি সাবমিশনটা বুঝতে পারছি। দেখেন লোকাল ডিরেক্টরি সাবমিশনের ফোকাসিং এরিয়াগুলো থাকে হলো আপনাকে এমন কিছু সাইট খুঁজে বের করতে হবে বা এমন কিছু ওয়েবসাইট আপনাকে সিলেক্ট করতে হবে যেখানে আপনি ব্যাকলিংকস করবেন, এবং অবশ্যই এটা ফ্রি ব্যাকলিঙ্কিং মেথড। এটা ফ্রি ব্যাকলিঙ্কিং মেথড। তো ইউ হ্যাভ টু সার্চ, আপনাকে অনেক বেশি ওয়েবসাইট সার্চ করতে হবে, আপনাকে অনেক বেশি টাইম স্পেন্ড করতে হবে। আর এসইওর ক্ষেত্রে সবচেয়ে ডিফিকাল্ট জিনিসটা হলো ব্যাকলিঙ্ক। আপনি যতক্ষণ পর্যন্ত ব্যাকলিঙ্কসটা ভালো করে না বুঝবেন ততক্ষণ পর্যন্ত একটা ওয়েবসাইট র্যাঙ্ক করা আপনার জন্য টাফ হয়ে যাবে। এবং যারা স্টুডেন্ট আছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে আপনাদের কাছে কি অন পেজ খুব বেশি টাফ মনে হয়েছে। যারা ধরেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ইভেন ফিফথ পেজ পর্যন্ত ছিলেন, আপনাদের কাছে অন পেজটা কি অনেক টাফ মনে কিছু হয়েছে? অন পেজটা অনেক ইজি না। পাশাপাশি আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করছেন, কিওয়ার্ড রিসার্চটাও এত বেশি টাফ না। ইভেন টেকনিক্যাল এসইওর ম্যাক্সিমাম পার্টগুলো আপনাদের যখন টেকনিক্যাল এসইওর ম্যাক্সিমাম পার্টগুলো করেন তখন দেখবেন ওই টেকনিক্যাল এসইওর ম্যাক্সিমাম পার্টগুলো আমাদের বাই ডিফল্ট হয়ে যায়।
আমাদের বাই ডিফল্ট হয়ে যায়। ধরেন আমরা কিছু প্লাগইন ইনস্টল করে সেট আপ করতে পারলেই মোটামুটি আমাদের টেকনিক্যাল এসইওর পার্টগুলো হয়ে যায়। আমরা সবচেয়ে বেশি প্রবলেমে পড়ি যখন আমরা অফ পেজ স্ট্র্যাটেজিতে আসি বা আমরা ব্যাকলিঙ্কিংয়ে আসি। এই জন্য আমার লোকাল এসইও নিয়ে আপনাদের প্র্যাকটিক্যাল যে 5 টাইপস অফ ব্যাকলিংস দেখাবো, যেটা লোকাল এসইওর জন্য কাজ করে, বর্তমান সময়ে যেটা লোকাল এসইওর জন্য কাজ করে, এটা আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই নিব ইনশাল্লাহ। এখন লোকাল ডিরেক্টরি সাবমিশনে ছিলাম। লোকাল ডিরেক্টরি সাবমিশনের মধ্যে আপনাকে ক্যাটাগরি চুজ করতে হবে, আপনাকে সাব ক্যাটাগরি চুজ করতে হবে, আপনারা পারফেক্টলি বিজনেস ইনফোটা দিতে হবে। এখন লোকাল ডিরেক্টরি সাবমিশনের পরে যে জিনিসটা আসে, আমি 5 টাইপস অফ ব্যাকলিংসের কথা বলবো আর কি, যে 5 টাইপস অফ ব্যাকলিংস আপনার ক্লায়েন্টের জন্য কাজ করবে। এখন দেখেন গেস্ট পোস্টিংয়ের কথা বলছিলাম, যেটা গেস্ট পোস্টিং ম্যাক্সিমাম ক্ষেত্রে পেইড হয়। আমাদের মতো বাঙালি রাইটারদের কেউ আমাদের কন্টেন্ট কোয়ালিটি দেখে কেউ আমাদের এইরকম ফ্রি গেস্ট পোস্টিং লিঙ্ক দেবে না। এখন আমি যে জিনিসটার কথা বলবো সেটা হলো ওয়েব 2.0। আপনারা ওয়েব 2.0টাকে গেস্ট পোস্টিংয়ের আলটারনেটিভ হিসেবে ধরে নিতে পারবেন। এখন গেস্ট পোস্টিংয়ের আলটারনেটিভ যদি ওয়েব 2.0 হয়ে যায়, তাহলে তো সবাই ওয়েব 2.0 করবে না। ওয়েব 2.0-র ক্ষেত্রে 4টা প্রবলেম থাকে। যখন আপনি ওয়েব 2.0 করেন তখন 4টা প্রবলেম হলো, আপনাকে ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক লিস্ট খুঁজে বের করতে হয়, পাশাপাশি আপনাকে ওয়েব 2.0-র জন্য একটা ইউনিক কন্টেন্ট লিখতে হয়, তারপরে আপনাকে সাবমিট করার পরে ওয়েট করতে হয় যে আপনার ওয়েব 2.0টা ইন্ডেক্স হয়েছে কি না। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা সবাই এই জিনিসটা ফেস করছেন, আপনারা সবাই ওয়েব 2.0 ব্যাকলিংস করছেন যারা আমার স্টুডেন্ট আছেন। আপনাদের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেমটা কী হয়েছে বলেন তো? ওয়েব 2.0 ক্ষেত্রে আপনারা সবচেয়ে বড় প্রবলেম কী ফেস করছেন? ওয়েব 2.0 ব্যাকলিংকটা ইন্ডেক্স হয় না। ওয়েব 2.0 ব্যাকলিংসটা ইন্ডেক্স হয় না। এটার পেছনের কারণটা হলো, আপনার মতো অনেকে আছে যারা ওয়েব 2.0টা সাবমিট করেন, ওয়েব 2.0টা সাবমিট করেন, যারা ম্যাক্সিমাম ইউজার আছেন বা যারা ম্যাক্সিমাম মানুষগুলো আছেন, অনেক মানুষই ওয়েব 2.0 সাবমিট করেন বাট ইন্ডেক্স হয় না। কেন ইন্ডেক্স হয় না? ইন্ডেক্স করার উপায়গুলো আমি বলে দিব যখন আমি ওয়েব 2.0 আপনাদের একটা লাইভ করে দেখাবো। ওয়েব 2.0টা যখন আমি লাইভ করে দেখাবো তখন আমি ওয়েটা বলে দেব, এবং ট্রাই তো অবশ্যই করতে হবে। ওয়েব 2.0 ইন্ডেক্স হতে আপনাদের সময় লাগে মোটামুটি আপনার 7 থেকে 21 দিনের মতো সময় লাগে মোটামুটি একদম। যদি ইন্ডেক্স হয় এই টাইমের ভিতরে হয়ে যায়, যদি ইন্ডেক্স না হয় তাহলে আর কোনো সময় ইন্ডেক্স হয় না। তো ওয়েব 2.0-র পরে আপনি যে ব্যাকলিংসটা করতে পারেন লোকাল এসইওর জন্য, সেটা হলো আপনি প্রোফাইল অথবা বিজনেস লিস্টিং লিঙ্ক বলা হয় এটা। ওয়ান কাইন্ড অফ লোকাল সাইটেশন লিঙ্ক। এতটা হ্যাসল পোহাইতে হয় না। যখন আপনি প্রোফাইল বা বিজনেস লিস্টিং করবেন বোঝাই যায়, যদি ইন্ডিভিজুয়াল একটা ক্লায়েন্ট থাকে, ধরেন ইন্ডিভিজুয়াল একটা ক্লায়েন্ট, কেউ একজন কনসালটেন্টি সার্ভিস দিচ্ছে বা কেউ একজন ল ফার্ম বা একজন লয়ার বা ডক্টর, এই ধরনের সাইট হলে সে তার প্রোফাইলটা কোনো একটা ওয়েবসাইটে গিয়ে সাবমিট করবেন। ধরেন আমার নাম হলো ডাক্তার মতি মিয়া, আমি হলো সার্জারি এক্সপার্ট, আমার লোকেশন হলো এইটা, আমার ফোন নাম্বার হলো এইটা। তো একটা ইন্ডিভিজুয়াল পার্সন যদি থাকে তাহলে সে প্রোফাইল লিস্টিং করবে বা প্রোফাইল সাবমিশন লিঙ্ক করবে। আর যদি কোনো একটা বিজনেস থাকে তাহলে সে বিজনেস লিস্টিং করবে। বুঝতে পারছেন প্রোফাইল লিস্টিং আর বিজনেস লিস্টিং জিনিসটা কি, কেন দুইটা আলাদা, আবার কেন দুইটা ইন্ডিভিজুয়াল মানে একক্ষেত্রে ধরা হয়? কারণ প্রোফাইল আর বিজনেস লিস্টিংয়ের মধ্যে তফাৎ এইটাই যে প্রোফাইল লিস্টিংটা তাকে হলো ইন্ডিভিজুয়াল পার্সনের জন্য, আর বিজনেস লিস্টিং একটা বিজনেসের জন্য। বুঝতে পারছেন আপনি? ওকে, এখন আমরা এখানে দেখি যে প্রোফাইল বিজনেস লিস্টিংয়ের জন্য আপনার কী কী লাগবে। প্রোফাইল বিজনেস লিস্টিংয়ের জন্য আপনার লাগবে হলো, প্রোফাইল এবং বিজনেস লিস্টিংয়ের জন্য আপনার দরকার হবে, প্রথম কথা আপনার প্রথমে যে জিনিসটা দরকার হবে সেটা হলো, আপনার যদি প্রোফাইল থাকে প্রোফাইল ইনফো, বিজনেস থাকলে বিজনেস ইনফো, তারপরে হলো তার ফোন নাম্বার অ্যাড্রেসগুলো, বিজনেস ডিসক্রিপশন এই জিনিসটা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো এইটার জন্য একটা স্পেসিফিক লিস্ট দরকার হবে যে ওয়েবসাইটগুলো আপনাকে প্রোফাইল বা বিজনেস লিস্টিং করার জন্য অ্যালাউ করে। যদি আমি আপনাদের বলি, আপনারা যে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, আপনারা সবাই ভাবেন তো আপনি যখন ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন এইটা কি প্রোফাইল লিস্টিং হয়েছে নাকি বিজনেস লিস্টিং হয়েছে? আপনাদের পয়েন্ট অফ ভিউ থেকে বলেন। আপনারা যখন ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, ফাইবার অ্যাকাউন্টে কিন্তু আপনার সব ধরনের ইনফো দেওয়া লাগছে। আপনার কি এটা প্রোফাইল লিস্টিং ক্রিয়েট হয়েছে নাকি বিজনেস লিস্টিং? বিজনেস কিভাবে হবে? আপনি
বিজনেস কিভাবে হবে ভাই? এটা তো অফকোর্স প্রোফাইল, কারণ আপনার একটা ইন্ডিভিজুয়াল পার্সনের ছবি দিচ্ছেন, আপনি ইন্ডিভিজুয়াল পার্সনের বায়ো দিচ্ছেন, আপনি আপনার ইন্ডিভিজুয়াল পার্সনের ইনফো দিচ্ছেন, তারপরে হলো নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিচ্ছেন, ভেরিফিকেশন করছেন। সো এজেন্সি, ফাইবারে কেউ এজেন্সি অ্যাকাউন্ট খুলে নাকি রে ভাই? ফাইবারে কেউ এজেন্সি অ্যাকাউন্ট খুলে নাকি? আচ্ছা ছাড়েন। তো আমাদের এইটা হলো প্রোফাইল এবং বিজনেস লিস্টে মোটামুটি এই 5 ধরনের ব্যাকলিংসই লোকাল এসইওর জন্য বা লোকাল ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য কাজ করে। এই 5 ধরনের ব্যাকলিংসই লোকাল এসইও বা লোকাল ওয়েবসাইট লিঙ্ক লোকাল ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য কাজ করে। এখন আপনাদের এই 5 ধরনের লিঙ্ক নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখাবো। এই 5 ধরনের লিঙ্ক নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? এই 5 ধরনের লিঙ্ক নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে বলেন তো? এই 5 ধরনের লিঙ্ক নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? বলেন, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলেন। হ্যাঁ, লোকাল ম্যাপ সাইটেশনটা হলো আপনি লোকেশনটা কোনো একটা জায়গায় সাবমিট করতে পারবেন আনোয়ার ভাই। লোকাল সাইটেশন যখন করাবো তখন লোকাল ম্যাপ সাইটেশনটা আমি দেখাই দিব। লোকাল সাইটেশনটা যখন করাবো তখন আমি লোকাল ম্যাপ সাইটেশনটা আপনাদের দেখাই দিব। লোকাল সাইটেশন বা লোকাল ম্যাপ সাইটেশন বা ম্যাপ লিস্টিং বলে অনেকে, অনেকে ম্যাপ লিস্টিং বলে, অনেকে ম্যাপ সাবমিশন বলে, অনেকে অনেকভাবে ডাকে, বুঝতে পারছেন? বাট এগুলার একটাই নাম, বুঝতে পারছেন? এগুলার একটাই নাম, এই যে এই 4 ধরনের ব্যাকলিংস আছে না, এগুলার একটাই সার্বজনীন নাম, যেগুলোর বলা হয় সাবমিশন লিঙ্কিং বা সাবমিশন ব্যাকলিংস। যে আপনি যে কোনো একটা জায়গায় সাবমিট করে এই লিঙ্কগুলো পাচ্ছেন, এবং এগুলোর আরেকটা নাম হলো এগুলো ফ্রিতে পাওয়া যায়, এগুলো আপনার ফ্রি সাবমিশন। কুইস্ট গেস্ট পোস্টিং করার কোনো ওয়ে আছে? অবশ্যই ওয়ে আছে, আমি বলে দিব আপনাদের। লোকাল ডিরেক্টরি সাইট কি টার্গেটেড কান্ট্রির হতে হবে? সাইটগুলো কিভাবে পাবো? সাইটগুলো কিভাবে পাবেন রিয়াদ ভাই? তখন আমি ক্লাসে যখন করব তখন সাইট সার্চ করার অপশন এবং সাইট ব্যাকলিংস বিল্ড করার অপশন বলে দেব। কিভাবে সাইট খুঁজে পাবেন, কিভাবে ব্যাকলিংক সাবমিট করবেন, এটা আমি আপনাদের বলে দেব। এবং আপনাদের জন্য হলো, আপনারা যদি এই জিনিসগুলো বুঝতে পারেন আসলে কোন ব্যাকলিংস কী ধরনের, মানে কোন ব্যাকলিংসটা কী বলে এবং কোন ওয়েতে করা হয়, তাহলে আপনাদের নেক্সট ক্লাসগুলো অনেক ইজি হয়ে যাবে। ওয়েব 2.0 আর আর্টিকেল সাবমিশন এক অ্যাঙ্গেল থেকে দেখলে সেম, বাট আর্টিকেল সাবমিশনে কী হয় জানেন রিয়াদ ভাই? আর্টিকেল সাবমিশনে সাম হয় থার্ড পার্টির একজন থাকে যার কিনা আর্টিকেলটা অ্যাপ্রুভ করতে হয়, বাট ওয়েব 2.0 হলো O2 অ্যাপ্রুভাল, বুঝতে পারছেন? এটা O2 অ্যাপ্রুভ হয়ে যায়। আপনি নিজে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, আপনি নিজে সাবমিট করতেছেন, আপনি নিজে লিঙ্ক বের করতে পারতেছেন। আর আর্টিকেল সাবমিশনে আপনাকে একটা লিঙ্ক দিতে হয়, দেওয়ার পরে ওইখানে কেউ একজন জাজমেন্টাল হিসেবে বসে থাকবে, সে জাজ করবে যে আপনার আর্টিকেলটা কতটা পাওয়ারফুল, আপনার আর্টিকেলটা কতটা ইউনিক, দেন ওইটা সে অ্যাপ্রুভ করবে, সে ওইখানে অ্যাপ্রুভ করবে। ভাই এই ক্লাস কি ইউটিউবে পাবলিশ হবে? অফকোর্স ইউটিউবে পাবলিশ হবে। এখন চলেন আমরা 5 টাইপস অফ যে ব্যাকলিংস পড়ছি বা জানছি, এটা নিয়ে কোনো প্রশ্ন না থাকলে আমি আরেকটা টপিক সম্পর্কে আপনাদের বলতে চাই, যে একটা লোকাল এসইওর জন্য বা একটা লোকাল ওয়েবসাইটের জন্য বা একটা লোকাল কিওয়ার্ড র্যাঙ্ক করার জন্য আমাদের কতগুলা ব্যাকলিংক ক্রিয়েট করা উচিত বা কতগুলা ব্যাকলিংক আমরা ক্রিয়েট করব। এটা একটা প্রশ্ন থাকতে পারে না যে আমরা কতগুলা ব্যাকলিংক ক্রিয়েট করব? আপনারা কি এই জিনিসটা বুঝতে পারছেন যে এই 5 টাইপস অফ ব্যাকলিংস আমাদের ক্রিয়েট করতে হবে যখন আমরা লোকাল ব্যাকলিংসের কথা ভাববো বা লোকাল ওয়েবসাইটের কথা ভাববো? না, তখন আমি বলে দেবো যে দুইটা জিনিস কি। তো আপনারা এই 5টা টাইপস অফ কি নোট করে নিছেন যে ফ্রি ব্যাকলিংকের? নোট না করলে কালকে ভিডিও দেখে নোট করে নিন, নোট করে নিন। এখন প্রশ্ন হলো, হাউ মেনি ব্যাকলিংস শুড আই বিল্ড? How many backlinks should I build to rank a specific keyword? একটা স্পেসিফিক কিওয়ার্ডকে র্যাঙ্ক করার জন্য আমাকে কতগুলা ব্যাকলিংস ক্রিয়েট করতে হয়। আর এইটার জন্য আমরা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করি, যারা ক্লায়েন্টের সাথে চ্যাট করছেন তারা খুব ভালোভাবে এটা ফেস করছেন। ক্লায়েন্ট বলে দিছে, ক্লায়েন্টের
ক্লায়েন্ট বলে দেয় যে তোমার কতদিন লাগবে একটা র্যাঙ্ক করতে, অনেকটা কিওয়ার্ড দিয়ে বলে দেয় যে 2 দিনে র্যাঙ্ক করে দাও, 2 সপ্তাহে র্যাঙ্ক করে দাও। তো এই ধরনের হলো এই প্রশ্নটা আমরা ফেস করব সবসময়, যে আমরা কতগুলো ব্যাকলিংস ক্রিয়েট করব একটা লোকাল এসইও বা লোকাল ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য। হাউ মেনি উই হ্যাভ টু ডু, ইয়েস ভাই গেস্ট পোস্টিংয়ের সময় ক্লায়েন্টের নিশ রিলেটেড ওয়েবসাইটে পোস্ট করতে হয়, এক্ষেত্রে আমি যদি জেনারেল নিশ ওয়েবসাইট, হ্যাঁ করতে পারবেন সুদর্শন বিশ্বাস দাদা, আপনি নেক্সট ক্লাসে জয়েন হয়ে যান, তখন গেস্ট পোস্টিং সম্পর্কে পুরো আলোচনা হবে। কেমন গেস্ট পোস্টিং নিশ রিলেভেন্ট সাইট বলতে কী বোঝায়, জেনারেল সাইটে কি নিশ রিলেভেন্ট সাইট পাবলিশ করা যাবে কি না, কী ধরনের কন্টেন্ট লিখবেন, কীভাবে কন্টেন্ট লিখবেন, কতটুকু লেন্থের কন্টেন্ট লিখবেন, কতগুলো ইমেজ ইউজ করবেন। কেমন এখন দেখেন এইটার কোনো সার্বজনীন নিয়ম নাই যে আপনি হাউ মেনি ব্যাকলিং শুড, আপনি কতগুলো ব্যাকলিংস বিল্ড করতে পারবেন, বোঝা গেছে? এইটার কোনো সার্বজনীন নিয়ম নাই যে আপনাকে এতগুলো ব্যাকলিংস ক্রিয়েট করলেই আপনি মোটামুটি র্যাঙ্কে আসতে পারবেন। এটা হলো অনেকটা রিলেশনশিপের মতো আর কি, আপনি যার সাথে রিলেশনে আছেন আপনি একদম পারফেক্টলি বলতে পারবেন না যে তার সাথেই আপনার বিয়ে হবে। তো এইটার কোনো স্পেসিফিক কাউন্টেবল নিয়ম নাই যে আপনাকে 10টা ব্যাকলিংস ক্রিয়েট করলেই হয়ে যাবে বা 20টা ব্যাকলিংস করলেই হয়ে যাবে, এটার কোনো স্পেসিফিক নিয়ম নাই। বাট আমার 3 বছরের এক্সপিরিয়েন্স বা আমি যতগুলো ওয়েবসাইট র্যাঙ্ক করছি, এটার জন্য আমি একটা ট্রিক্স ফলো করছি, অলওয়েজ যে ট্রিক্সটা ফলো করছি সেটা হলো এই কিওয়ার্ডের জন্য আমার যারা কম্পিটিটর আছে, আমি ধরে নিলাম কাস্টম বাথরুম রেনোভেশন, এইটা হলো বাজেট বাথরুম রেনোভেশন, এইটা হলো আমার ক্লায়েন্টের বাজেট বাথরুম রেনোভেশন সিডনি, এটা হলো আমার ক্লায়েন্টের টার্গেটেড কিওয়ার্ড বা এই কিওয়ার্ডটা আমার ক্লায়েন্ট র্যাঙ্ক করতে চাচ্ছে। এখন এই কিওয়ার্ডের জন্য কারা আমার কম্পিটিটর থাকবে বলেন তো? বাজেট বাথরুম রেনোভেশন সিডনি, যারা এই কিওয়ার্ড নিয়ে অলরেডি র্যাঙ্কে আছে আমরা কিন্তু তাদের মোটামুটিভাবে আমাদের কম্পিটিটর হিসেবে ভাবতে পারবো। তো আপনি যদি এই কম্পিটিটর হিসেবে ভাবেন তখন আমি আগে বলতাম যে আপনারা কি করবেন, এই কিওয়ার্ডটা নিয়ে না আপনারা চলে যাবেন হলো কিসে, ইনকগনিটো মানে আর কি গুগল ইউএসএ, গুগল অস্ট্রেলিয়া। বাট এইটা ছাড়াও আপনারা ইনকগনিটো মোডে যাবেন, এই ইনকগনিটো মোডে গিয়ে জাস্ট আপনার কিওয়ার্ড লিখে এখানে সার্চ করবেন। সার্চ করার পরে যখন আপনার ফার্স্ট পেজ রেজাল্টারে বলা হয় SERP বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। আপনার যখন ফার্স্ট পেজের রেজাল্ট আসবে আপনি আপাদমস্তকে কিন্তু তাদেরকে আপনার কম্পিটিটর হিসেবে বিবেচনা করতে পারেন, আপনি কিন্তু তারে বিবেচনা করতে পারবেন আপনার কম্পিটিটর হিসেবে। এখন দেখেন এইখানে এই যে docnalville.com.au এখান থেকে শুরু করে আপনার এই 10 রেজাল্ট পর্যন্ত যারা আছে তারা আপনার কম্পিটিটর, এটা আপাতমস্তকে কম্পিটিটর। আপনি যদি আরও স্পেসিফিকভাবে দেখতে চান যে আপনার আসলে কম্পিটিটর কতজন, তখন এটা হলো একটা টেকনিক বলতে পারেন, সার্বজনীন কোনো নিয়ম না, বুঝতে পারছেন? আপনি এখানে যাওয়ার পরে টাইপ করবেন অল ইন টাইটেল দেন কোলন লিখে সার্চ করার পরে একটা রেজাল্ট সে আপনারে শো করতেছে। দেখেন অল ইন টাইটেল এই কিওয়ার্ড মানে হলো এই কিওয়ার্ডটা জাস্ট এই স্পেসিফিক কিওয়ার্ডটা কারা টাইটেলে ইউজ করছে, কারা এমন আছে যারা স্পেসিফিক এই কিওয়ার্ডটা টাইটেলে ইউজ করছে। এবং আপনারা যদি অন পেজের নিয়ম জানেন বা অন পেজের একটা সূত্র জানেন যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হলো যারা এই কিওয়ার্ডটাকে ফোকাস করছে তারা অবশ্যই এই কিওয়ার্ডটারে টাইটেলে ইউজ করবে। আমরা এই নিয়মটা জানি না, যারা 1 to 5th ব্যাচের স্টুডেন্ট আছেন তারা জানেন না এই নিয়মটা, যে আমাদের অন পেজ যখন করব বা যারা একটা টার্গেটেড কিওয়ার্ড ফোকাস করবে বা যাদের স্পেসিফিক একটা কিওয়ার্ড থাকবে তারা মাস্ট এবং মাস্ট বি এই কিওয়ার্ডটা কোথায় ইউজ করবে, টাইটেলে ইউজ করবে। টাইটেলে ইউজ না করলে র্যাঙ্ক হওয়াটা কোয়াইট ইম্পসিবল। আপনারা জানেন না এই জিনিসটা, তো আপনারা একটা স্পেসিফিক একটা ধারণা নেওয়ার জন্য এইভাবে আপনারা টাইপ করতে পারেন অল ইন টাইটেল। এখন যদি অল ইন টাইটেল আপনার এই কিওয়ার্ড দেখেন, এই কিওয়ার্ডটা ইউজ করছে হলো 79 জন মানুষ, আপনার এই কিওয়ার্ডটা 79 জন মানুষ স্পেসিফিকভাবে ইউজ করছে। এখন যদি আপনি এই কিওয়ার্ডটা ফোকাস করেন তাহলে আপনার পজিশন কত নাম্বার হবে? যদি এই কিওয়ার্ডটা আপনি ফোকাস করেন এবং আপনি যদি টাইটেল ইউজ করেন তাহলে আপনার পজিশন কত নাম্বার হবে?
80 নম্বরে থাকবে আপনার পজিশন। দ্যাট মিনস আপনি কত নাম্বার পেজে থাকবেন? 8 নাম্বার পেজে। আপনার গোল কত নাম্বার পেজে আসা? আপনার গোল কত নাম্বার পেজে আসা? আপনি কিন্তু কোনো ক্লায়েন্টরে, আচ্ছা এই ভুলটা আপনারা কেউ করেন না, অনেকে অনেক জোসে এসে বলে দেয়। আমি দেখছি কোনো আমার স্টুডেন্ট আছেন, অনেকে 50টা ব্যাকলিংস করে দিবেন, $10 বলে রাখেন যে আপনি 50টা ব্যাকলিংস, ইয়েস স্যার আই উইল ডু। মানে ভেবে চিন্তে কাজগুলো নিয়েন, কারণ কোনো এসইও ডেভেলপার আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আপনি ফার্স্ট পজিশনে চলে আসবে। আমাদের সীমাবদ্ধতা কতটুকু? আমাদের সীমাবদ্ধতাটি কিন্তু ততটুকু যতটুকু হলো আমাদের ফার্স্ট পেজ পর্যন্ত আমরা নিয়ে আসতে পারবো। আমরা কিন্তু ফার্স্ট পেজ পর্যন্ত এই কিওয়ার্ডটারে নিয়ে আসতে পারবো। কেমন? তো আমরা যদি এই কিওয়ার্ডটা ফোকাস করি, আমাদের নর্মাল পজিশন হলো 80। হ্যাঁ, নর্মাল পজিশন 80। এখন আমি আজকে কথা বলতেছি ব্যাকলিংস নিয়ে। এখন ব্যাকলিংস বলতে আমার যারা কম্পিটিটর আছে আমি কিন্তু তাদের ফোকাস করলেই হবে। ধরেন আমি এই কিওয়ার্ডটারে কী করি, এবং ফরচুনেটলি এই ওয়েবসাইটটা বা এই ক্লায়েন্টটা হলো আমার নিজের ক্লায়েন্টই, ওজি বাথরুম রেনোভেশন, এবং এটা সাকসেসফুল ছিল। আমি এই ক্লায়েন্টের কাস্টম বাথরুম রেনোভেশন সিডনি এই কিওয়ার্ডের জন্য তার ফার্স্ট পেজে নিয়ে আসছিলাম আর কি। তবে এই জার্নিটা যদি আমি বলি, এইটার জন্য আমি কি করছিলাম, এটা রিপোর্ট শিটটা মনে হয় আমার কাছে আছে। এই রিপোর্ট শিটটা আমার আছে, আমি নেক্সট ক্লাসে আপনাদের সাথে শেয়ার করবো না। তার ওয়েবসাইটের জন্য প্ল্যানটা কী ছিল স্পেসিফিকভাবে আমি তার অন পেজে ফোকাস করছিলাম। এই দেখেন, এইটা আমার নিজের হাতের লেখা কন্টেন্ট, কোথায় গেল? দেখেন, নিজের হাতের লেখা কন্টেন্ট বলতে বোঝায় যে তার কাস্টম বাথরুম রেনোভেশন সিডনি ছিল। আমি শুধুমাত্র স্পেসিফিক এইটাই রাখছিলাম। এটা রাখার পরে আমি এইখানের মধ্যে হোম রেনোভেশন, ওজি হোম রেনোভেশন তার স্পেসিফিক কি ইউজ করছিলাম, এবং দেখেন বাথরুম রেনোভেশন অন এ বাজেট, এইটা আরেকটা স্পেসিফিক টার্গেটেড মানে রিলিভেন্ট কিওয়ার্ড ইউজ করছিলাম, এবং এইটা তার র্যাঙ্ক করে দিয়েছিলাম, এবং সেম ক্লায়েন্টটাই তারে প্রিফার করে আনছিল। ওকে, এই গল্পটা অন্য একদিন বলবো। এখন দেখেন, এইটার জন্য আমার ব্যাকলিংস প্ল্যান ছিল হলো, আমি আমার কম্পিটিটরের ব্যাকলিংকগুলো দেখছিলাম, এবং মনে আছে আমার মনে হয় 70 থেকে 75টা ব্যাকলিংস ছিল আমার যে টার্গেটেড ক্লায়েন্ট আছে ওই টার্গেটেড ক্লায়েন্টের বা ওই টার্গেটেড কম্পিটিটরের। বাট 75টা ব্যাকলিং ছিল না, তার ব্যাকলিং ছিল অনেক। যখন আপনি ব্যাকলিংসের কাউন্টেবলে আসবেন তখন আপনি ব্যাকলিংসটা কাউন্ট করবেন না, তখন আপনি কাউন্ট করবেন হলো রেফারিং ডোমেইনটা। রেফারিং ডোমেইন বলতে বোঝায় যে একটা ওয়েবসাইট অন্য একটা ওয়েবসাইটে কতবার রেফার করছে। বোঝা গেছে? আমরা যখন কম্পিটিটরের ব্যাকলিংক দেখব, অবশ্যই ব্যাকলিংস দেখব, বাট আমাদের মনে মনে কিন্তু থাকবে যে তার রেফারিং ডোমেইনটা। বোঝা গেছে? এই জিনিসটা তো সবাই বুঝেন। রেফারিং ডোমেইনটা কেন থাকবে? কারণ হলো একটা ওয়েবসাইট অন্য একটা ওয়েবসাইটে একবারই ব্যাকলিংক দিতে পারে। একটা ওয়েবসাইট অন্য একটা ওয়েবসাইটে শুধুমাত্র একবারই লিঙ্ক দিতে পারে, এবং ওইটাই ডু ফলো ব্যাকলিংক এবং কাউন্টেবল ব্যাকলিংক হিসেবে কাউন্ট করা হয়। এখন যদি একটা ওয়েবসাইটের, ধরেন আমার ক্লায়েন্টের যে কম্পিটিটর আছে তার যদি আমি দেখি 1000 ব্যাকলিংস আছে, বাট তার রেফারিং ডোমেন হলো 24, তখন আমি কতটা ধরে নেব তার ব্যাকলিংস কতটা ধরে নেব আমি? অবশ্যই 24। এখন এইখানে আমি একটা সূত্র ইউজ করি। ধরেন আপনি যখন আপনার কম্পিটিটরের লিঙ্কগুলো দেখবেন তখন ওই কম্পিটিটরের লিঙ্কের পাওয়ারগুলো দেখে নেবেন। কম্পিটিটরের লিঙ্কের পাওয়ার বলতে বোঝায়, যখন আপনি আপনার কম্পিটিটরের লিঙ্ক দেখবেন তখন ওই কম্পিটিটর লিঙ্কের লিঙ্কের ডিএটা দেখে নেবেন, যে ডিএ অথবা যাদের এইচরেফস আছে তারা তাদের ডিআরটাও দেখে নেবেন আর কি। কম্পিটিটরের ব্যাকলিংসের লিঙ্ক কোয়ালিটি হলো, আপনি ডিএ দেখবেন, ডিএ কত, তারপরে কম্পিটিটরের ব্যাকলিংসের স্পাম স্কোর দেখে নেবেন যে তার স্পাম স্কোরটা কত। স্পাম স্কোর কীভাবে দেখবেন বা ডিএগুলো কীভাবে দেখবেন একটু পরে বলে দিচ্ছি। স্পাম স্কোর দেখবেন, কোয়ালিটি ব্যাকলিংগুলো কতটুকু আছে এইটা দেখবেন, ডিএ কোয়ালিটি ব্যাকলিংসগুলো দেখবেন। আর একটা জিনিস আপনারা দেখতে পারেন, সেটা হলো ব্যাকলিংসের এইজ। এই 4-5টা জিনিস দেখার পরে আপনি একটা রাফলি সিদ্ধান্ত নিতে পারেন।
রাফলি সিদ্ধান্ত কিভাবে নেবেন, ধরেন আপনি 24টা ব্যাকলিংস এখানে পাইছেন, আপনার কম্পিটিটর হলো 24টা ব্যাকলিংস, এই 24টা ব্যাকলিংসের ডি এর একটা অ্যাভারেজ ধরে নেবেন, ধরেন তার ডি অ্যাভারেজ হলো 30 আসছে, 24টা ব্যাকলিংসের এর চেয়ে বেশি আসে না, এই যে 30-40 মতো আসে। এখন আপনাকে এই ব্যাকলিংসের জন্য করতে হবে কি, ধরেন তার 24টা ব্যাকলিংস আছে যার অ্যাভারেজ ডিএ হলো 30। এখন আপনি কি 25টা ব্যাকলিংস ক্রিয়েট করলে র্যাঙ্কে চলে আসবেন? বলেন তো, আপনি কি 25টা ব্যাকলিংস করলে র্যাঙ্কে চলে আসবেন? কখনো এটা পসিবল না। তার কারণ হলো এটা ইন্ডেক্সিং ইস্যু আছে, কতগুলো ওয়েবসাইট ইন্ডেক্স হবে। তো আপনি যদি সে 24টা করে, আপনি দ্বিগুণ করা ট্রাই করেন, ধরেন 42টা ব্যাকলিংস করেন। এটা একটা আপাতত মানে আর কি, ধরেন যে ধরার মতো সূত্র হয় না, যে ধরি একটা টেবিলের দৈর্ঘ্য সমান এক্স, একটা টেবিলের প্রস্থ সমান ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই সমান ইজ ইকুয়াল টু এক্স ওয়াই, এরকমভাবে আপনারা ম্যাথ করছেন না, এইরকমভাবে ধরে নেবেন, বুঝতে পারছেন? আপনারা ধরে নেবেন, হ্যাঁ আপনারা ধরে নিলেন। এখন ধরার পরে আপনি একটা স্পেসিফিক রাফ জিনিস পেলেন, ধরেন তার ডিএ হলো 30, আপনার ডিএ তার অ্যাভারেজ ডিএ হলো 30। এখন যদি আপনি 35 প্লাস অথবা 40 লেভেলের, আপনি যদি 40 লেভেলের 42টা লিঙ্ক করেন এবং আপনি যদি ক্লায়েন্টের কাছ থেকে 90 দিন সময় নেন, এই 90 দিনে যদি 42 থেকে আপনার 30টা লিঙ্কও ইন্ডেক্স হয়, তাহলে তার চেয়ে পাওয়ারফুল লিঙ্ক আপনার হয়ে যাবে না? কি মনে হয়? ধরেন আপনার 42টা থেকে 30টা লিঙ্ক ইন্ডেক্স হলো, বাকি 12টা লিঙ্ক ইন্ডেক্সই হলো না, আপনার এভারেজ ডিও হলো ধরেন 35, তাহলে তারে আপনি ব্যাকলিঙ্ক দিয়ে বিট করতে পারবেন না আপনার কম্পিটিটরের? আপনাদের প্রাইমারি নলেজ বা বেসিক নলেজ থেকে কি মনে হয় বিট করতে পারবেন না? এবং ব্যাকলিঙ্কিং প্ল্যানগুলো এইভাবেই সাজাইতে হয়। আপনি যখন নেক্সট ক্লাসে দেখবেন যে ব্যাকলিঙ্কিং প্ল্যান কিভাবে সাজাইতে হয়, তখন আমি আপনাদের একটা শিটে করাই দেখাইবো যে একটা ক্লায়েন্টের জন্য কিভাবে ব্যাকলিঙ্কিংগুলো করতে পারবেন। বোঝা গেছে? ব্যাকলিংসগুলো ধীরে ধীরে কি সহজ হচ্ছে আপনাদের জন্য? ব্যাকলিংসের যে বোঝা আছে এটা কি সহজ হচ্ছে? হ্যাঁ, কন্টেন্ট কোয়ালিটি তো অন পেজে পড়ে, এই জন্য আমি আর বলতেছি না। এখন আরেকটা ট্রিক্স আমরা দেখি, আমরা 5 টাইপসের ব্যাকলিংস দেখছিলাম, এখন আরেকটা টাইপ হলো আমার এখানে কম্পিটিটর লিঙ্কস আছে। এখন যদি কম্পিটিটরের 24টা লিঙ্ক থাকে, আমি যদি ওই 24টা লিঙ্ক থেকে 2টা ব্যাকলিংসও করতে পারি, ধরেন 24টা ব্যাকলিংস থেকে যদি আমি 2টা ব্যাকলিংস করতে পারি, তখন আমার ওয়েবসাইটের জন্য ভালো না খারাপ হবে? যে আমার তার কম্পিটিটর সে যেখান থেকে লিঙ্ক পাইছে আমিও ওইখান থেকে লিঙ্ক পাইছি, দ্যাট মিনস অবশ্যই এটা আমার জন্য ভালো হবে। এবং আপনি আরেকটা মেথড ইউজ করতে পারেন, এটারে বলা হয় কম্পিটিটর ব্যাকলিঙ্ক স্পাই। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমাকে যদি বলেন, আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে কম্পিটিটর ব্যাকলিঙ্ক স্পাই করার ট্রাই করি এবং খুব রিসেন্ট টাইম আমি একটা ক্লায়েন্টের জন্য ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতেছি, যেটা হলো এসএসএন সার্টিফিকেট। এটার জন্য আমি শুধুমাত্র কম্পিটিটর ব্যাকলিঙ্কস করে, ধরেন এটা মনে হয় 6 নাম্বার পেজে ছিল যখন আমি কাজ শুরু করছিলাম, এটা মনে হয় 2nd পেজে চলে আসছে 2 উইক্সে, আর আমি শুধুমাত্র কম্পিটিটর ব্যাকলিঙ্ক করছি আর কন্টেন্টে একটু জোর দিছি। তো ব্যাকলিংসের যে থিওরিটা আছে, ব্যাকলিংসের থিওরিটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে? এখন আমরা কিভাবে বুঝবো যে একটা ব্যাকলিংস কোয়ালিটি ভালো কি খারাপ, একটা ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক কোয়ালিটি ভালো কি খারাপ, এইটা আমরা কিভাবে বুঝবো? ধরেন আমি একটা ব্যাকলিংস এখানে আপনাদের দেখাই, ধরেন থ্রাইভ গ্লোবাল, এটা একটা অনেক ভালো কি ছিল, থ্রাইভ গ্লোবাল। আমি ধরে নিলাম এটা একটা ওয়েবসাইট, হ্যাঁ এটা একটা ওয়েবসাইট। আমি এই ওয়েবসাইটের যদি ডিএপিএ চেক করি, এই ওয়েবসাইটের যদি আমি ব্যাকলিঙ্ক বা লিঙ্ক চেক করি অথবা ইউআরএলটা চেক করি, তাহলে আমি এটা এভাবে চেক করতে পারবো। আপনারা ডিএপিএ চেকার আমি যখন কালকে ইউটিউবে পাবলিশ করব, তখন এই লিঙ্কটা দিয়ে দিব নিচে। তো আপনি এখানে যাওয়ার পরে যদি এই লিঙ্কটা এন্টার ইউআরএল 1 পার লাইন আমি এখানে ক্রিয়েট দিলাম, দেওয়ার পরে যদি আমি চেক করি এই ব্যাকলিঙ্কের কোয়ালিটি কেমন, এখন দেখেন এই ব্যাকলিঙ্কের কোয়ালিটি দেখেন, এটা ডিএ হলো, আপনারা এখান থেকে কিন্তু একটা বেসিক ধারণা নিতে পারবেন। এটা ডিএ হলো 82, পিএ হলো 62, টিবি মানে হলো টোটাল ব্যাকলিঙ্কস, তার 317K ব্যাকলিঙ্কস আছে, যার মধ্যে কোয়ালিটি ব্যাকলিঙ্কস হলো 31K, যার
পার্সেন্টেজ অফ কোয়ালিটি ব্যাকলিং 10%, যার স্পাম স্কোর হলো 1% এবং যার এজ হলো 12 বছর। আপনি এখান থেকে 3টা জিনিস পিক করবেন, যে তার ডিএটা কেমন, তার স্পাম স্কোরটা কেমন এবং তার এইজটা কেমন, এইটা ধরতে পারেন। এবং তার হলো টার্গেটেড কান্ট্রি হলো ইউএসএ। তো এখন দেখেন তার ডিএ হলো 82, দ্যাট মিনস এটা কেমন ব্যাকলিংস বলেন তো? 82 হলো ভালো, 82 হলো অবশ্যই ভালো, এবং স্পাম স্কোর হলো 1%, যেটা সবচেয়ে লো। যদি স্পাম স্কোরটা 10%-এর উপর হয়ে যায় তাহলে এখান থেকে আর আপনি লিঙ্ক নিয়েন না, কারণ এটা স্পামি সাইট বা এটা বাজে সাইট। আর এইজটা আপনার উপর ডিপেন্ড করে, যত এইজ ভালো হবে তত ব্যাকলিংসটা ভালো। আপনি আপাতমস্তকে এই লিঙ্কগুলোর কোয়ালিটিগুলো দেখতে পারবেন, কেমন এই কোয়ালিটিগুলো দেখতে পারবেন। এখন যখন আপনি ডিএ সিলেক্ট করবেন, আপনি যদি ডিএ সিলেক্ট করেন তখন ট্রাই করবেন, যেন ডিএটা 30+ থাকে, ডিএটা 30+ থাকে, স্পাম স্কোর যেন 1%-এর চেয়ে কম থাকে, 10%-এর চেয়ে কম থাকে। আর পাশাপাশি যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হলো অবশ্যই যেন ওয়েবসাইটের এইজটা ভালো থাকে। ব্যাকলিংস নিয়ে এতটুকুই ছিল আপনাদের আর কি। আপনাদের এইটাই এতটুকুই ছিল যে ব্যাকলিংস নিয়ে। আগামীকালকে তো ইউটিউবে ভিডিওটা পাবলিশ হয়ে যাবে, আপনারা দেখে নেবেন। এবং আগামী নেক্সট যে ক্লাস আছে, এই নেক্সট ক্লাসে আপনারা জানবেন যে হোয়াট ইজ গেস্ট পোস্টিং ব্যাকলিংস এবং গেস্ট পোস্টিং ব্যাকলিংসগুলো কীভাবে করতে হয়। অবশ্যই আমি একটা ওভারভিউ দিয়ে দিব। এখন আপনারা বলেন 6 মিনিটে আজকের ক্লাস টপিকস নিয়ে কার কী প্রশ্ন আছে। জাস্ট আজকের ক্লাস টপিকস নিয়ে যে ব্যাকলিংস, হ্যাঁ কোয়েশ্চেন টেক্সট করে করেন, কেউ আনমিউট করেন না, কারণ আনমিউট করলে সবার প্রবলেম হবে। আর আনমিউট করলে অন্য কেউ শুনতে পারবে না যখন ভিডিও পাবলিশ হবে। সো আপনারা টেক্সট করে বলেন কার কী কোয়েশ্চেন আছে। আপনারা যখন আগামীকালকে আবার ভিডিওটা দেখে নেবেন তখন একদম উইচ ওয়ান উইল বি বেটার কমিটমেন্ট উইথ বায়ার, এসিআরপি, ফার্স্ট রেজাল্ট ওর ফার্স্ট পেজ। আহমেদ ইশতিয়াক ভাই, অলওয়েজ ইউ উইল কমিট টু your client that I will rank your website on Google first page or SERP, search engine result page, first page. Never commitment to your client that you will get his or her website first or third position. It's quite impossible. শুধু কি এই 5 টাইপের ব্যাকলিংসে ইনাফ? আপনি সব ধরনের ব্যাকলিংস করতে পারবেন। এই ক্লাসটা ছিল রানা ভাই উইথ মাই এক্সপিরিয়েন্স, আমার এক্সপিরিয়েন্স এবং আমার পয়েন্ট অফ ভিউ থেকে। সবার পয়েন্ট অফ ভিউ আলাদা থাকে, এবং আমি আমার লোকাল ক্লায়েন্টের জন্য এই ধরনের ব্যাকলিংগুলাই করি। আজকের ভিডিওটা আগামীকালকে সকাল 10টায় পাবলিশ করা হবে ইউটিউবে। আগামীকালকে সকাল 10টায় ইউটিউবে পেয়ে যাবেন। ভাইয়া, অন্য ক্যাটাগরি ওয়েবসাইটগুলোতে কি একইভাবে অফ পেজ স্ট্র্যাটেজি? ভাই, ব্যাকলিংকের জন্য অন্য কোনো ওয়েবসাইট থাকে না। উইক্স, শপিফাই, স্কোয়ারপিস, দুনিয়ার সব ওয়েবসাইটের জন্য ব্যাকলিংস মেথড সেম, বিকজ আপনাকে এখানে আপনার নিজস্ব ওয়েবসাইটে কোনো কাজ করতে হয় না। ইটস কল মার্কেটিং স্ট্র্যাটেজি বা অফ পেজ স্ট্র্যাটেজি। আপনার ওয়েবসাইটের বাহিরে গিয়ে এই কাজগুলো করতে হয়। সো সব ওয়েবসাইটের জন্য ব্যাকলিং স্ট্র্যাটেজি সেম। নর্মাল কতদিন সময় নিতে হবে? মিনিমাম 90 ডেজ, 45 to 90 ডেজ। আমি সময় নেই 90 ডেজের মতো, 45 থেকে। জি, অন পেজ মেথডও সেম, বাট হয় কি, আপনি যদি ওয়ার্ডপ্রেসে থাকেন তাহলে আপনার জন্য সুবিধা, আপনি র্যাঙ্ক ম্যাথ ইউজ দিয়ে আপনি বুঝতে পারেন আপনার অন পেজটা কতটুকু পারফেক্ট হচ্ছে। বাট আপনি যদি উইক্সে থাকেন তখন কিন্তু আপনার অন পেজের যে মেথডগুলো আছে এই মেথডগুলো ফলো করতে হয়। হ্যাঁ, সাইটেশন, লোকাল ম্যাপ লিস্টিং, এগুলো একই টাইপে পড়ে যায় শিমুল ভাই। আপনি যখন প্র্যাকটিক্যাল করবেন তখন বুঝে যাবেন যে একই টাইপের মধ্যে পড়ে যায় এই জিনিসগুলো একই টাইপের মধ্যে পড়ে যায়। ভাইয়া, আর একটা রিকোয়েস্ট, কীভাবে একটা আপওয়ার্কের প্রপোজাল লিখব? আমি কখনো ফরম্যাট বলে দিব না, আমি কখনো কপি পেস্ট করি না,
কখনো কপি পেস্টে বিলিভই করি না, বুঝতে পারছেন? সো কপি পেস্ট সম্পর্কে আমারে বললেন না, কারণ সবার মেথড আলাদা থাকে, সবার পয়েন্ট অফ ভিউ আলাদা থাকে। আপনি বায়ারের জব পোস্ট দেখেন, জব পোস্ট দেখার মতো আপনি একটা জবের ইন্টারভিউ যেভাবে দেন, সবগুলা কোয়েশন বায়ার, প্রতিটা বায়ার রিকোয়েস্ট মানে জব প্রপোজাল আলাদা থাকে। আপনি আপনার পয়েন্ট অফ ভিউ থেকে কী করেন, এক্স্যাক্টলি লোকাল এসিওর জন্য কত প্রকার ব্যাকলিংস করা যায়। আরিফুল ভাই, সব প্রকার ব্যাকলিংস করা যায়, সব প্রকার ব্যাকলিংস তো ব্যাকলিংসই সব প্রকার করা যায়, বাট এগুলা ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজে হয়, বুঝতে পারছেন? কাজে দেয় এগুলা। ভাই আমি নতুন, আজকে আপনার ক্লাসে জয়েন হয়েছি। যদি কারো লোকাল শপ থাকে আর ফেসবুক পেজ থাকে, তারকে লোকাল ইস্যু করা যাবে? হ্যাঁ হ্যাঁ, তখন আপনি জিএমবি লিস্টিং করতে পারবেন, জিএমবি লিস্টিং করতে পারবেন। গুগল মাই বিজনেস লিস্টিং করে আপনি তার লোকাল শপটা বা লোকাল বিজনেসটাকে গ্রো করতে পারবেন। ট্রেডিশনাল এসিও ভার্সেস অ্যাকচুয়াল এসিও, শর্ট ডিসিনে। ট্রেডিশনাল এসিও বলতে বোঝায় যে আপনার গুগলের যে 205 অ্যালগোরিদম আছে, আপনি প্রতিটা অ্যালগোরিদম মেনে চলেন, গুগল যা বলে আপনি ওই অনুযায়ী মেনে চলেন, যা হাই কোয়ালিটি এজেন্সিগুলো মেনে চলে। ধরেন স্যামুয়েল ও, তারপরে হলো উবার সাজেস্টের নীল পেটেল, ব্যাকলিঙ্কের ব্রায়ান ডিন, তারা গুগলের 205 মেথডই মেনে চলে, বিকজ তারা কম্পিটিটিভ নিশের জন্য কাজ করে বা কম্পিটিটিভ নিশের জন্য কাজ করে। আর অ্যাকচুয়াল এসিও যারা আমরা করি, আমরা একদম গুগলের যে অ্যালগোরিদমগুলো কাজে দেয়, আমরা শুধুমাত্র ওই ফোকাসিং পয়েন্ট থেকে কাজ করি। বুঝা গেছে? বুকমার্কিং সাইটগুলোতে স্পাম স্কোর অনেক বেশি থাকে, দ্যাটস ওয়াই আই অলওয়েজ, আমি এটা আমার আমার মানে আর কি চিন্তাভাবনা থেকে দূরে রাখি সোশ্যাল বুকমার্কিং সাইটগুলো। ভাই সাইটেশন বিকলিংকের মোবাইল নাম্বার দিতে হয়, মোবাইল নাম্বার বায়ারেরটা বা ভেরিফাই চায় না মোহন ভাই, ভেরিফাই চায় না, মোবাইল নাম্বার ভেরিফাই চায় না। এখন যেগুলোতে ভেরিফাই চায় এগুলোতে যদি ক্লায়েন্ট অনলাইনে থাকে তাহলে বলবেন যে ভেরিফাই করে দিতে, আর যদি অনলাইনে না থাকে তাহলে এটা আপনাকে অবশ্যই রিমুভ করতে হবে বা এটাকে আপনাকে বাদ দিয়ে করতে হবে। এই সাব্বির ভাই, এই প্রশ্নগুলো আগামীকালকে আমি লাইভে থাকবো, আপনারা যা প্রশ্ন আছে এগুলো করে দিবেন। আগামীকালকে আমার লাইভ সেশন থাকবে 8:30টায়। ইয়েস, ওয়েব 2.0 স্টিল ওয়ার্কিং, আমি তো এখনও করি ওয়েব 2.0। আগামীকালকে তো অবশ্যই লাইভ থাকবে, আপনাদের জানেন 8:30টার সময় আপনারা আমাকে পাবেন, 8:30টার সময় সব কোয়েশন করতে পারবেন, এবং এতটুকুই শুধুমাত্র অনলাইনে ইউটিউবে যাবে। আচ্ছা, আপনাদের ক্লাস ভালো লাগছে তো? আপনারা ক্লাস বুঝতে পারছেন? দেখেন, ফ্রি পেইড নিয়ে ভাইবেন না ভাই, ক্লাস কোয়ালিটি অলওয়েজ, আমি যখন ক্লাসে থাকি অলওয়েজ মনে করি যে আপনারা স্টুডেন্ট, আমি টিচার, আপনারা আমারে পে করতেছেন না, ইটস ডাজন্ট ম্যাটার। এবং প্রতি বৃহস্পতিবারে আমি ট্রাই করব যেন আপনারা কিছু একটা টপিক জানেন এবং কিছু একটা জিনিস জানতে পারেন। ওকে, এতটুকুই থাকবে শুধুমাত্র আজকের ক্লাসের, এবং আগামীকালকে তো অবশ্যই লাইভে থাকবো আমি। আপনাদের কি এই রিলেটেড আর কোনো প্রশ্ন আছে? দেখেন, পুরো 1 ঘন্টা বকবক করছি আপনাদের সাথে, পুরো 1 ঘন্টা বকবক করছি।